দ্য মেমোয়ার্স অফ শার্লক হোমস। পড়ছি দ্য ইয়েলো ফেস। হোমসের সমাধান করা প্রত্যেকটি কেসই তার অসাধারণ পর্যবেক্ষণ ও যুক্তিবিদ্যার সার্থক কীর্তি। মানুষটার আশ্চর্য ক্ষমতায় বিস্মিত না হয়ে পারা যায় না। কিন্তু যেসব সমস্যার মীমাংসা করতে ও বিফল হয়েছে, সেসব কেসে তার সহজাত অদ্ভুত রহস্যবিধি ক্ষমতা যেন প্রকাশ পেয়েছে বেশি। হোমসের ক্ষমতার চূড়ান্ত নিদর্শন এই অসফল মামলাগুলো। দ্বিতীয় কারোর সাধ্যেও কুলোয়নি মামলাগুলোর মীমাংসা করা। ইয়েলো ফেসের মামলা হোমসের হালে পানি না পাওয়া এমনই একটি। সময়টা বসন্তকাল, হাতও ফাঁকা। এ সময় কোকেনের নেশায় বুঁদ হয়ে থাকে হোমস। কিন্তু অদ্ভুত ওর শরীরের গঠন আর প্রকৃতি। অমন কড়া নেশাতেও কর্মক্ষমতা বিন্দুমাত্র টলে যায় না। হাতে কাজ হাজির হলেই যেন শক্তির নবজাগরণ ঘটত ওর মধ্যে। দেখে স্তম্ভিত হতাম। ব্যায়াম ট্যায়াম করে শরীর সতেজ রাখার কোনোরকম চেষ্টাও দেখিনি তার মধ্যে। অথচ কর্মপটুতা এতটুকু কমতে দেখিনি। খাওয়া দাওয়াও খুবই সামান্য। তার ওপর শুকনা ঠ্যাঙা চেহারা। দেখলে কে বলবে যে বক্সিংয়ে প্রথম শ্রেণীর বক্সারদের মধ্যে ওর স্থান। রাতের পর রাত না ঘুমিয়ে তদন্তের কাজে পরিশ্রম করেও ক্লান্তি বোধ করে না। হোমস যেন ঈশ্বরের এক আশ্চর্য সৃষ্টি। যতই দেখছি ততই অভিভূত হচ্ছি। একরকম জোর করে বেড়াতে বেরোলাম ওকে নিয়ে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বিকালে বাড়ি ফিরলাম। এসেই শুনলাম কে একজন হোমসের সঙ্গে দেখা করতে এসেছিল। অনেকক্ষণ বসে থেকে খানিকক্ষণ আগে চলে গেছে। খুবই বিরক্ত হলো হোমস। গজগজ করতে লাগলো। হলো তো, কাজটা এসেও ফসকে গেল তোমার জন্য। কি দরকার ছিল বিকালে বেড়াতে যাওয়ার? গজগজ করতে করতেই ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল। আরে ওয়াটসন, মনে হচ্ছে ভদ্রলোক পাইপটা ফেলে গেছেন। এগিয়ে গিয়ে দেখলাম চমৎকার একটা ব্রায়ার পাইপ। বললাম, এটা আমার পাইপ নয়, আগন্তুকই ফেলে গেছেন। তৈল স্ফটিকের নল ওটা। তামাকওয়ালারা ওকে বলে আম্বর। লন্ডনে এরকম পাইপ বড় পাওয়া যায় না। আহা, পাইপটা দেখছি ভদ্রলোকের বড়ই প্রিয়। কাজছাড়া করতে চান না। তবুও আজ ভুল করে ফেলে যেতে হয়েছে। নিশ্চয়ই খুব গুরুতর সমস্যায় পড়ে দিশাহারা হয়ে গেছেন। খানিকক্ষণ আগে বিরক্তিতে আমাকে কথা শুনিয়েছিল, তাই তেতো কণ্ঠে বললাম, পাইপটা দেখেই বুঝে ফেললে এটা ভদ্রলোকের আদরের জিনিস, কাজছাড়া করতে চান না। আমি বুঝলাম কি করে, এটাই তো তোমার জিজ্ঞাসা। শোনো তাহলে, পাইপটার দাম 7 শিলিংয়ের কম নয়। পাইপের যা দাম তার চাইতেও অনেক বেশি খরচ করে 2 বার রূপোর পাট মেরে মেরামত করা হয়েছে। সহজেই নতুন আরেকটা কিনতে পারতেন ভদ্রলোক, কেনেননি, কারণ অত্যন্ত আদরের এই পাইপটা কাজছাড়া করতে চান না বলে। কি বোধগম্য হলো? পাইপটা দেখে আর কি কি বুঝতে পারছো শোনাও দেখি। বেশ, শোনো তাহলে। তর্জনী দিয়ে পাইপ ঠুকে ঠুকে পরখ করতে বলতে লাগলো হোমস। পাইপ জিনিসটা ঘড়ি আর জুতোর মতোই কৌতূহলোদ্দীপক। ব্যবহারকারীর স্বভাব অতি ধরা পড়ে। যেমন দেখো, এই পাইপের মালিক যে ন্যাটা, প্রথমেই তা বুঝতে পারছি। মানুষটা স্বাস্থ্যবান হবে, তবে ছন্নছাড়া স্বভাবের। দাঁত বেশ সাজানো আর পয়সা কড়িও আছে বলা যায়। পাইপ খেতে খেতে তামাকটা হাতের চোটোয় ঢেলে নিয়ে বলল, খুব দামি মিক্সচার, গ্রেসব্যানের মিক্সচার। ব্যয় সংকোচে ভদ্রলোকের আগ্রহ কম। তা না হলে আরও কম দামি অথচ ভালো মিক্সচারই ব্যবহার করতে পারতেন। কৌতূহলী হয়ে হোমসের কথা শুনতে লাগলাম। বললাম, তাহলে তো অবস্থা যে ভালো তা বলাই যায়। আর কি পাচ্ছ? পাইপের কাঠ যেভাবে পুড়েছে, মনে হয় না দিয়াশলাই ব্যবহার করেন। ল্যাম্প অথবা গ্যাসের শিখা জ্বালানো অভ্যাস। দেখো, কেবল ডান দিকটা পুড়েছে। ন্যাটা হওয়ার দারুণ। ডান দিকটাই পুড়েছে। অম্বর নলে দাঁতের চিহ্ন দেখে বোঝা যায় দাঁতের সারি বেশ সাজানো এবং জোরালোও বটে। তা না হলে এভাবে পাইপ কামড়ানো যায় না। ওয়াটসন, সিঁড়িতে পায়ের আওয়াজ হলো। মনে হচ্ছে ভদ্রলোক আসছেন।
হোমসের কথা শেষ হতে না হতেই ঘরে ঢুকলেন সপ্রতিভ চেহারার এক যুবক। বছর ৩০-এর কাছাকাছি হবে, হাতে টুপি, পরনে ধূসর পোশাক। ভেতরে যে প্রচণ্ড ঝড় চলছে, চোখে মুখে সেই ছাপ স্পষ্ট। রীতিমতো করুণ চেহারা। ধপ করে চেয়ারে বসে পড়ে ভদ্রলোক বললেন, ক্ষমা করবেন, ঘরে ঢোকার আগে দরজায় নক করতে ভুলে গেছি। কেমন যে হয়ে যাচ্ছি। আন্তরিকতার সুরে হোমস বলল, রাত্রি জাগরণের ক্লেশ বড় ভয়ঙ্কর। আপনি তো দেখছি কয়েক রাত ভালোভাবে ঘুমোতেই পারছেন না। বেঁচে থাকার সার্থকতা হারিয়ে ফেললে মানুষ বোধহয় আমার মতোই হয়ে যায়। ঘরের ব্যাপার বাইরের মানুষের কাছে প্রকাশ করার যন্ত্রণা বড় ভয়াবহ মিস্টার হোমস। বিবাহিত জীবনের চরম ব্যর্থতা বোধহয় এখানেই। মিস্টার গ্র্যান্ট মুনরো। চমকে উঠে তাকালেন যুবক হোমসের মুখের দিকে। তার বিস্ময়মুগ্ধ দৃষ্টি উপভোগ করে হোমস বলল, বিস্মিত হওয়ার কিছু নেই। টুপিতে লেখা আপনার নামটা আমার দিকেই ঘোরানো আছে। আপনার শঙ্কার কোনো কারণ নেই। মন খুলে আপনি কথা বলুন। এ ঘরে অনেকের গোপন কথা আমাদের দুবন্ধুকে শুনতে হয়েছে। অনেকের হৃদয়ের জ্বালা জুড়োতে পেরেছি। অনেক দুর্বোধ্য রহস্য সমাধান করেছি। আপনার কাহিনী বলুন। কপালে হাত বোলালেন গ্র্যান্ট মুনরো, যেন মনের বল ফিরিয়ে আনার চেষ্টা করলেন। দেখে শুনে মনে হলো খুবই শান্ত প্রকৃতির মানুষ। কথা কম বলেন, মনের কথা চেপে রাখতে পারেন। স্বভাবের বাইরে কাজ করে ফেলতে ইচ্ছে হয় বলে অপমানে অস্বস্তিতে খুব অসহায় বোধ করছেন। মিস্টার হোমস, গ্র্যান্ট শুরু করলেন, বছর ৩ হলো বিয়ে করেছি। আমাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি নেই। শান্তির সংসার আমাদের। বিশ্বাস ভালোবাসার কখনো অভাব ঘটেনি। কিন্তু গত সোমবার থেকেই মনে বড় কষ্ট হচ্ছে এফির ব্যবহারে। মনে হচ্ছে ও যেন দূরে সরে গেছে। একটা অদৃশ্য রহস্যময় ব্যবধান ক্রমশই দুজনের মাঝখানে মাথা তুলে দাঁড়াচ্ছে যেন। সেই রহস্যটাই আমি জানতে চাইছি। বিধবা অবস্থায় এফিকে আমি বিয়ে করেছিলাম। তখন নাম ছিল মিসেস হেবরন। অল্প বয়সে আমেরিকায় গিয়েছিল, থাকতো অ্যাটলান্টায়। স্বামী মিস্টার হেবরন ছিল উকিল। ওদের একটা বাচ্চাও হয়েছিল, কিন্তু পিচ জ্বরে স্বামী আর সন্তান একই সময় মারা যায়। এফি তখন দেশে ফিরে আসেন। মিস হেবরন সুদের অঙ্কে বেশ ভালো টাকাই পেত, কারণ মিস্টার হেবরন তার জন্য টাকা রেখে গিয়েছিলেন। দেশে ফিরে আসার ৬ মাস পরে এফির সঙ্গে আমার আলাপ হয়। কিছুদিন পরেই বিয়ে। মিস্টার হেবরনের সাথে তার বিয়ের কিছু চিহ্ন এবং মিস্টার হেবরনের ডেথ সার্টিফিকেট আমি দেখেছি। বিয়ের পর নরবরিতে বাড়ি ভাড়া করে আমরা সংসার শুরু করলাম। আমাদের পাড়াটা খুবই নিরিবিলি, অনেকটা পল্লীগ্রামের মতোই। আমাদের বাড়ির সামনেই একটা ফাঁকা মাঠ, মাঠের উপর একটা কটেজ। আমাদের বাড়ির মুখোমুখি সদর দরজাটা। আশপাশে আর কোনো বাড়ি নেই। আমার নিজের একটা কারবার আছে। স্ত্রীর টাকায় হাত দেওয়ার দরকার হতো না, তবুও ওর সব টাকা আমাকেই লিখে দিয়েছিল। আমার কোনো আপত্তি শোনেনি। যাই হোক, শেষ পর্যন্ত ওর টাকাও আমার ব্যবসায় খাটাতে লাগলো। আমাদের দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু মাস ১.৫ আগে স্ত্রীর একটা ব্যবহারে কেমন যেন খটকা লাগলো। হঠাৎ করে আমার কাছে ১০০ পাউন্ড চাইল। অত টাকা একসঙ্গে কখনোই চাওয়ার দরকার হয়নি ওর। প্রয়োজনটা জিজ্ঞেস করলাম, কিন্তু সরাসরি জবাব না দিয়ে এগিয়ে গেল। কেবল বলল, প্রয়োজনের কথাটা পরে জানাবো। আমার মনে হলো এফে যেন কিছু লুকাচ্ছে আমার কাছে। ১০০ পাউন্ডের চেক ওকে লিখে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম স্বামী স্ত্রীর সহজ সম্পর্কের মধ্যে একটা গোপনীয়তার ফাটল জেগে উঠেছে। স্ত্রীর এই ব্যবহারটা এমনই আকস্মিক আর অপ্রত্যাশিত ছিল যে আমার মন খুবই দমে গেল। বাড়ির উল্টো দিকের কটেজটা দোতলা, খালি পড়ে আছে অনেক দিন। প্রায়ই আমি মাঠের ওপারে বেড়াতে যেতাম কটেজের পাশ দিয়ে। গত সোমবার ফেরার সময় চোখ পড়ল বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়ানো। মালপত্র নামানো হচ্ছে গাড়ি থেকে। নতুন ভাড়াটে এসেছে বুঝতে পেরে কৌতূহলবশত বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম। এমন সময় চোখ পড়ল দোতলার জানালায়।
মিস্টার হোমস বললে বিশ্বাস করবেন না। সে এমনই বীভৎস মুখ যে আতঙ্কে আমার শরীর শিউরে উঠল। মুখটা পুরুষ কি নারীর বুঝতেই পারলাম না। হলদেটে রঙের একটা স্থির নিশ্চল মুখ শীতল দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই মুখটা সরাত করে পেছনে সরে গেল। মনে হলো কেউ যেন ভেতর থেকে আমাকে টেনে সরিয়ে নিয়ে গেল। আমার নিকটতম প্রতিবেশী হয়ে যে এলো, তার বাড়িতে এমন একটা বীভৎস মুখ চোখে পড়ে যেতে পারে, কৌতূহল দমন করে রাখতে পারলাম না আমি। কে এলো দেখতে ইচ্ছা হলো। এগিয়ে গেলাম দরজার দিকে, কিন্তু বাড়ি ঢুকতে পারলাম না। ঢ্যাঙা মতো দেখতে একটা মধ্যবয়স্ক ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে কড়া কড়া কথা বলে তাড়িয়ে দিল। বাড়ি ফিরে এলাম অগত্যা, কিন্তু মনের মধ্যে সেই হলদেটে স্থির বীভৎস মুখটা জেগে রইল। স্ত্রী খুবই ভীতু স্বভাবের মানুষ। তাকে আর এ সম্পর্কে কিছুই খুলে বললাম না আমি। কেবল বললাম, সামনের বাড়িটায় আজ ভাড়াটে এসেছে। খুবই উত্তেজিত ছিলাম, রাতে ভালো ঘুম হলো না। থেকে থেকে জানালায় দেখা মুখটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মাঝরাতে টের পেলাম এফে বিছানা থেকে উঠে চুপি চুপি পোশাক পরে নিল, তারপর চোরের মতো পা টিপে টিপে ঘরের বাইরে চলে গেল। হতভম্ব হয়ে গেলাম। ঘড়ি দেখলাম রাত ৩টে। এ সময় গোপনে এফি কোথায় যাচ্ছে বুঝতে পারলাম না। যাওয়ার আগে একটা স্বতন্ত্র ভাব দেখেছি ওর চোখের মধ্যে। নানান কথা মাথায় আসতে লাগলো, কিন্তু ঘাপটি মেরে পড়ে রইলাম বিছানায়। মিনিট কুড়ি পরে সদর দরজা বন্ধ করে এফি এসে আগের মতোই চুপি চুপি ঘরে ঢুকলো। সঙ্গে সঙ্গে বিছানায় উঠে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? আতকে উঠল এফি। ভয়ে মুখ পাংশু হয়ে গেল। থরথর করে কাঁপতে লাগলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে বলল, বন্ধ ঘরে দম আটকে আসছিল বলে বাইরে একটু হাওয়া খেতে বের হয়েছিলাম। লক্ষ্য করলাম কথাগুলো বলার মাঝখানে এফি একবারও আমার দিকে তাকালো না। বুঝতে পারলাম এফি মিথ্যা কথা বলছে। মনে আগেই একটা খটকা লেগেছিল, এবারে মন বিষিয়ে উঠল। ওর মুখের দিকে আর তাকাতে পারছিলাম না। মাঝরাতে বাইরে থেকে ঘুরে এসে যে স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে, তাকে জেরা করা বৃথা। সেই রাতেই আর কোনো কথাই বললাম না তাকে। বিছানায় ছটফট করে বাকি রাতটুকু কাটিয়ে দিলাম। পরের দিন একটা কাজে শহরে বেরিয়েছিলাম, কিন্তু মন মেজাজ ভালো ছিল না বলে কাজ আর করা হলো না। এদিক ওদিক খানিকক্ষণ ঘোরাঘুরি করে দুপুর নাগাদ বাড়ি ফিরে এলাম। সেই কটেজটার পাশ দিয়ে যখন আসছি, দেখি আমার স্ত্রী ভেতর থেকে বেরিয়ে আসছে। আমাকে দেখেই আঁতকে উঠল যেন। নিশ্চল হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়ল। আমি কাছে গিয়ে দাঁড়াতে কোনো রকম কাঁপা কাঁপা গলায় বলল, জ্যাক, নতুন প্রতিবেশীর সঙ্গে পরিচয় করতে এসেছিলাম। আমার মাথায় আগুন জ্বলে উঠল। জিজ্ঞেস করলাম, কাল রাতে এসেছিলে? না না, রাতে আসবো কেন? আমি তখন আর সামলাতে পারছিলাম না নিজেকে। কোনো রকমে বললাম, আবারও মিথ্যা কথা বলছো? ঠিক আছে, দাঁড়াও দেখছি। কার কাছে গিয়েছিলে? এফি আমার পথ আটকে দাঁড়ালো। মিনতি করে বলল যেন ভিতরে না ঢুকি। কয়েকদিন পরে সবই খুলে বলবি আমাকে। শেষে বলল, জ্যাক, যদি আমার অনুরোধ না রাখো, তাহলে তোমার আমার সম্পর্ক চিরদিনের মতো এখানেই ইতি হবে। থতমত হয়ে দাঁড়িয়ে পড়লাম আমি। মাথায় কিছুই আসছিল না। কেবল বললাম, কথা দাও, আমাকে না জানিয়ে এখানে আর আসবে না। ও কথা দিল। বাড়ির দিকে ফিরছি দুজনে। কি মনে হতে হঠাৎ পেছনে কটেজের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। দেখি সেই হলদেটে বিকট মুখটা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে পেছনে ঘুরতে দেখেই ভেতরের দিকে সরে গেল। মিস্টার হোমস, আমি অনেক ভেবেছি, কিন্তু চিন্তা করে পাচ্ছি না অমন একটা জান্তব মুখ কোনো মানুষের না অন্য কোনো জীবের। আর তার সঙ্গে আমার স্ত্রীর সম্পর্কটাই বা কী ধরনের, যে রাতের অন্ধকারে বা দিনে দুপুরে আমাকে লুকিয়ে বারবার আসতে হচ্ছে তাকে। আর কর্কশ স্বভাবের যে মেয়ে ছেলেটা প্রথম দিন আমাকে বাড়ি ঢুকতে বাধা দিয়েছিল, সেই বাকে। বাড়ির লোকজন বলতে আর কাউকে নজরে পড়ছে না।
এক বিচিত্র রহস্যের ধাঁধায় ঘুরপাক খেতে লাগলো আমার মন। এরপর 2 দিন ভালোই কাটলো। তৃতীয় দিনে শহরের কাজে বেরিয়েছিলাম, ফিরে এলাম একটু আগেই। বাড়ির ঝি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল। স্ত্রীর কথা জিজ্ঞেস করতে পরিষ্কার জবাব দিতে পারল না। আমতা আমতা করে জানালো এদিকে সেদিকে কোথাও একটা গেছে। বুকের ভেতরের সন্দেহটা আবার জেগে উঠল। দৌড়ে উপরে উঠলাম, কিন্তু স্ত্রীকে কোথাও দেখতে পেলাম না। জানালা দিয়ে দেখতে পেলাম মাঠের উপর দিয়ে ঝি কটেজের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটে যাচ্ছে। বুঝতে আর কিছু বাকি রইল না আমার অনুপস্থিতিতে স্ত্রী আবার সে বাড়িতে গেছে। ঝি ছুটেছে তাকে আনতে, ডেকে আনতে। রাগের সর্বশরীর রিরি করে উঠল। ঠিক করলাম আজই এই রহস্যের একটা কিনারা করতে হবে। আর সহ্য করা যাচ্ছে না। ছুটলাম বাড়িটার দিকে। মাঝপথে দেখা হয়ে গেল স্ত্রীর সঙ্গে। ঝিকে সঙ্গে করে হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে। আমি কোনো কথা বললাম না। ওদের ঠেলে সরিয়ে দিয়ে কটেজের ভেতরে ঢুকলাম। নিচের তলায় চোখ পড়ল, কেটলিতে জল ফুটছে। ধারে কাছে কেউ নেই। ওপরতলার যে ঘরে সেই অদ্ভুত জীবটাকে দেখেছিলাম, সেই ঘরটা সুন্দর করে সাজানো। ম্যান্টল পিসে রাখা আমার স্ত্রীর ছবি। 3 মাস আগে তুলেছিলাম ছবিটা। ঘরে লোকজন কেউ নেই। নেমে আসতেই নিচের হল ঘরে স্ত্রীর সঙ্গে দেখা। ক্রোধে ঘৃণায় আমি তখন কাঁপছি থরথর করে। ফটোটা এ বাড়িতে কাকে দিয়েছে? কেন কার কাছে বারবার করে আসছে? এসবের প্রশ্নের কোনো জবাবই দিল না। মিনতি মাখা করুণ স্বরে বলল, জ্যাক, তুমি অশান্ত হইও না। এখন কোনো কথা বলতে পারবো না, কিন্তু পরে যেদিন জানাবো সেদিন আমার উপরে তোমার আর কোনো রাগ থাকবে না, ক্ষমাও করতে পারবে। মিস্টার হোমস, গতকালই ঘটেছে এসব ঘটনা। আর সইতে পারছি না। স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বিশ্বাসের চির ধরে গেলে আর কিছুই থাকে না। জীবন অর্থশূন্য হয়ে দাঁড়ায়। আমি কোনো কাজে মন বসাতে পারছি না। কেমন পাগল পাগল লাগছে নিজেকে। আপনার কাছে তাই ছুটে এসেছি পরামর্শের জন্যে। আপনি বলুন, এখন আমি কি করব? একাগ্র হয়ে শুনছিল হোমস। ভদ্রলোকের কথা শেষ হওয়ার পরেও কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল স্থির হয়ে। পরে বলল, জানালায় যে হলদেটে মুখটা দেখেছিলেন, সেটা কোনো পুরুষের বলে মনে হয়? ঠিক বলতে পারছি না। দেখে শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে। চোখাচোখি হতে দুবারই সাত করে সরে গেছে। এই ঘটনার কয়দিন আগে আপনার স্ত্রীর টাকা চেয়ে নিয়েছিলেন? তা মাস 2 তো বটে। ওর প্রথম স্বামীর কোনো ফটো দেখেছেন আগে? না, অ্যাটলান্টায় থাকার সময় আগুন লেগে সব পুড়ে গিয়েছিল বলে দেখাতে পারেনি। কিন্তু ডেথ সার্টিফিকেট তো দেখেছিলেন। আসলটা পুড়ে গিয়েছিল। আমি দেখেছিলাম একটা কপি। আপনার স্ত্রীর কাছে আমেরিকা থেকে চিঠিপত্র আসে? দেখিনি কখনো। তাকে চেনেন এমন কেউ আমেরিকায় আছেন বলে আপনি জানেন? না। মিস্টার গ্র্যান্ট, তাহলে এ নিয়ে আর বৃথা চিন্তাভাবনা বাড়াবেন না। বাড়ি ফিরে যান। এর মধ্যে যদি আপনার নতুন প্রতিবেশী বাড়ি থেকে চম্পট দিয়ে থাকে, তাহলে আর কিছু করার নেই। যদি দেখেন আবার ফিরে এসেছে, তাহলে আমাকে টেলিগ্রাম করে দেবেন। নিজে যেন বাড়িতে ঢুকতে যাবেন না। আমরা ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাব। গ্র্যান্ট মুনরো বিদায় নিয়ে চলে গেলেন। হোমস বলল, ওয়াটসন, ব্যাপারটা কিন্তু খুব সুবিধার বলে মনে হচ্ছে না। ব্ল্যাকমেইলিংয়ের চেষ্টা চলছে বলে মনে হচ্ছে। ব্ল্যাকমেইলিং? কিন্তু ব্ল্যাকমেলারটি কে বলে তোমার মনে হয়? কে আবার? মিসেস মুনরোর প্রথম স্বামী দেবতাটি ছাড়া আর কে হবে? সাজানো ঘরের ম্যান্টল পিসে মিসেস মুনরোর ছবি আর কার পক্ষে সাজিয়ে রাখা সম্ভব? এ কারণেই তিনি দ্বিতীয় স্বামীকে ঘরে ঢুকতে দিতে চান না। পিচ জ্বরে মারা যাওয়ার ঘটনাটি একটি বানানো গল্প। ভদ্রলোক নিশ্চয়ই কুষ্ঠজাতীয় কোনো রোগে আক্রান্ত হয়ে কদাকার হয়ে যান। সেই সময় তাকে ফেলে রেখে পালিয়ে আসেন ভদ্রমহিলা। নিশ্চয়ই কোনো দুষ্ট লোক প্রথম স্বামীর বেঁচে থাকার কথাটা জানতে পেরেছে, আর সে খবর ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে।
প্রথম কিস্তিতে টাকা ইতিমধ্যে আদায় করে নিয়েছে। কদাকার হেব্রনকে সেই লোকই কটেজে এনে তুলেছে। মিসেস মুনরো গভীর রাতে গিয়ে বুঝবার চেষ্টা করেছেন। দুদিন পরে দুপুরের গিয়েছিলেন একই উদ্দেশ্যে, কিন্তু মিস্টার মুনরো হঠাৎ করে ফিরে এসেছেন। ঝিয়ের মুখে এই খবর পেয়ে স্বামীকে সেই বয়স্ক মেয়ে ছেলেটির সঙ্গে পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে পাচার করেছেন। সবই কি তোমার অনুমান? হ্যাঁ, তবে দেখা যাক কি খবর আসে, তখন সত্যি ঘটনাটা জানা যাবে। গ্র্যান্ড মুনরো টেলিগ্রাম এসে পৌঁছালো বিকেলেই। জানিয়েছেন বাড়িতে লোক দেখা গেছে, আমরা যেন 7টার গাড়িতেই রওনা হয়ে যাই। যথাসময়ে নরবুতে পৌঁছে গিয়েছিলাম আমরা। গ্র্যান্ড মুনরো স্টেশনে ছিলেন। নিষ্প্রাণ হাসি মুখে অভ্যর্থনা জানালেন আমাদের। পাশাপাশি হাঁটতে হাঁটতে হোমস জিজ্ঞেস করল, ওই বাড়িটিতে ঢুকতে আপনার স্ত্রী বাধা দিয়েছিলেন বারবার, সম্পর্ক ছিন্ন হওয়ার ভয়ও দেখিয়েছিলেন। তা সত্ত্বেও কি আপনি বাড়িতে ঢুকতে চান? মিস্টার হোমস, আপনাদের উপস্থিতিতেই একটা হেস্তনেস্ত হয়ে যাক আজ। আমি মন স্থির করে ফেলেছি। ঝিরঝির বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে, আকাশেরও মুখ ভার। কটেজের সামনে এসে দেখলাম দোতলার একটা জানালায় আলো জ্বলছে। আমাদের দেখেই যেন একটা ছায়ামূর্তি সরে গেল জানালার সামনে থেকে। সঙ্গে সঙ্গে গ্র্যান্ড মুনরো উত্তেজিত হয়ে বলল, ওই যে সেই হলদে মুখ। সময় নষ্ট করবেন না হোমস। দৌড়ে গেল সদর দরজার দিকে। আমরাও ছুটলাম পেছনে পেছনে। পাল্লা দুটো আপনি থেকেই ভেতর দিকে খুলে গেল হঠাৎ করেই। পথ আটকে দাঁড়ালেন এক ভদ্রমহিলা। করুণ কণ্ঠে বললেন, জ্যাক, আমার কথা শোনো, ভেতরে যেও না। মিস্টার মুনরো বললেন, আর নয় এফি, অনেক শুয়েছি। ভেতরে ঢুকে গেলাম আমরা তিনজনে। একজন প্রৌঢ়া পথ আটকে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু পারল না। পাশ কাটিয়ে বেগে উঠে গেলাম আমরা দোতলায়। সাজানো গোছানো ঘরটিতে পা দিতেই থমকে দাঁড়িয়ে পড়তে হলো। টেবিলে মোমবাতি জ্বলছে। আলোর দিকে ঝুঁকে রয়েছে একটা ছোট্ট মেয়ে, হাতে লম্বা সাদা দস্তানা, গায়ে লাল ফ্রক। পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকালো। বিস্ময়ে ভয়ে চিৎকার করে উঠলাম আমি। ভাবলেশহীন নিষ্প্রাণ একটা হলদে মুখ, নিরেট নিথর। স্তম্ভিত হয়ে আছি। দ্রুত পায়ে হোমস মেয়েটির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর একটানে তার মুখ থেকে একটা মুখোশ খুলে আনলো। সঙ্গে সঙ্গে আত্মপ্রকাশ করলো মিশমিশে কালো একটি নিগ্রো মেয়ের মুখ। তার ঝকঝকে সাদা দাঁতের শাড়ির ফাঁকে কৌতুক হাসি মাখানো, মুখে অকপট সরলতা। মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমিও না হেসে পারলাম না। সুন্দর সরল নিষ্পাপ শিশুমুখের কৌতূহলোচ্ছল হাসি শুনে বিহ্বল মন গ্র্যান্ড মুনরো নিজেও তাকিয়ে রইলেন ফ্যালফ্যাল করে। কে এই মেয়েটি? বলছি আমি জ্যাক, বলতে বলতে ঘরে ঢুকলেন মিসেস মুনরো। আজ সবই বলবো তোমায়। আমার প্রথম স্বামী অ্যাটলান্টায় মারা গিয়েছিলেন, তোমাকে বলেছি আমি, কিন্তু আমাদের মেয়েটি এখনো বেঁচে আছে। তোমার মেয়ে? হ্যাঁ। গলায় ঝোলানো রূপোর লকেটটা হাতে নিয়ে ভদ্রমহিলা বললেন, এর মধ্যে কি আছে তুমি দেখনি? আমিও বলিনি। এটা তো খোলা যায় না বলেই আমি জানি। সঙ্গে সঙ্গে খুট করে একটা শব্দ হলো। লকেটের একধারে চাপ দিতেই ডালাটা খুলে গেল। ভেতরে দেখা গেল বুদ্ধিদীপ্ত স্বাস্থ্যোজ্জ্বল সুদর্শন এক পুরুষের প্রতিকৃতি, আফ্রিকার কৃষ্ণকায় পুরুষ। জ্যাক, এই জন হেব্রন, আমার প্রথম স্বামী। ওর মতো উদার হৃদয় মহৎ মানুষ আমি আর দেখিনি। বাইরেটাই কেবল কালো, মেয়েটাও বাপের মতোই রং পেয়েছে। রং যাই হোক, আমার ছোট্ট সোনা মেয়ে। বলতে বলতে মিসেস মুনরো 2 হাত প্রসারিত করলেন। মেয়েটি খিলখিলিয়ে হাসতে হাসতে দৌড়ে চলে এসেছে, ঝাঁপিয়ে পড়ল মায়ের কোলে। মেয়েটির শরীর ভালো ছিল না বলে আমেরিকায় রেখে এসেছিলাম। একজন আয়া ঠিক করা ছিল, সেই তার দেখাশোনা করত। জ্যাক, আমাকে ভুল বোঝো না। কেন জানি না তোমাকে মেয়ের কথা জানাতে সংকোচ হচ্ছিল। ভেবেছিলাম পরে জানাবো। এখন বুঝতে পারছি
আমি ভুল করেছিলাম। মেয়ের খবরাখবর নিয়মিত পেতাম। ও ভালোই ছিল। মাঝে মাঝে মন কেমন করতো ঠিকই, কিন্তু ওকে কাছে আনতে ভরসা পেতাম না। বিয়ের ৩ বছর পরে মন খুব ছটফট করতে লাগলো মেয়েটার জন্য। তোমার কাছ থেকে ১০০ পাউন্ড চেয়ে নিয়ে পাঠিয়ে দিলাম ওকে নিয়ে চলে আসার জন্য। তুমি জানতে চেয়েছিলে অত টাকা আমি কি করব। তখনও যদি তোমাকে জানাতাম তাহলে এত কাণ্ড হতো না। মিছে মিছে তোমাকেও মনে কষ্ট পেতে হতো না। ভেবেছিলাম সপ্তাহ কয়েক কাছে রাখবো, তারপর আবার পাঠিয়ে দেব আমেরিকায়। কাছাকাছি কাজের কটেজটা ফাঁকা ছিল, ভাড়া নিয়ে নিলাম। আয়া মেয়েকে নিয়ে এসে এখানে যেতে থাকতে পারে। মেয়ে আমার কালো, পাড়ায় প্রতিবেশীরা দেখতে পেলে কানাঘুষা আরম্ভ করতে পারে। সেজন্য আয়াকে জানিয়ে দিয়েছিলাম দিনের আলোয় যেন মেয়েকে বের না করে। মুখোশ আর দস্তানা ছিল মুখ আর হাত পা ঢেকে রাখার জন্য। জানালায় কেউ দেখে ফেললেও যাতে ঠিক বুঝতে না পারে। আমার সব সময় ভয় ছিল তোমাকে নিয়ে, পাছে তুমি জেনে ফেলো। ওরা যে ভাড়া বাড়িতে চলে এসেছে তোমার মুখেই প্রথম শুনতে পেয়েছিলাম। শুনেই মনটা উতলা হয়ে উঠল। এতদিন পর মেয়ে কাছে এসেছে, কোলে নেওয়ার জন্য মনটা ছটফট করতে লাগলো। রাতে তুমি ঘুমিয়ে পড়লে ক্ষণিকের জন্য ছুটে যেতাম মেয়ের কাছে, কিন্তু তুমি দেখে ফেললে। বুঝতে পারছিলাম তোমার মনে আমাকে নিয়ে নানান রকম সন্দেহ দেখা দিয়েছে, কিন্তু জ্যাক, বিশ্বাস করো, অসহায় সন্তানের কথা ভেবে তোমার কষ্টও আমি অবহেলা করতে পারিনি। আরেকদিন দুপুরে মেয়ের কাছ থেকে ফেরার সময় তোমার চোখে পড়ে গেলাম। ৩ দিন আগে তুমি যখন জোর করে বাড়িতে ঢুকতে চেয়েছিলে, তার আগেই আয়া মেয়েকে নিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। জ্যাক, তোমাকে আগে না জানিয়ে আমি অন্যায় করেছিলাম। আমার জন্যই তুমি অযথা মনে কষ্ট পেয়েছ। তুমি আমাকে ক্ষমা করো। এবারে তো সব শুনলে। হতভাগিনী মা আর মেয়েকে নিয়ে কি বলবে বলো? বাষ্পরুদ্ধ কণ্ঠে কথা শেষ করলেন মহিলা। আমাদের মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। স্তব্ধ বিস্ময়ে আমি আর হোমস তাকিয়ে রইলাম চিরকালের মহিয়সী মাতৃমূর্তির দিকে। স্তব্ধ হয়েছিলেন গ্র্যান্ড মুনরো নিজেও, কিন্তু ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করলেন তিনি নিজেই। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সস্নেহে মেয়েকে কোলে তুলে চুমু খেলেন। তারপর ঘুরে দাঁড়িয়ে এক হাত দিয়ে স্ত্রীকেও আঁকড়ে ধরলেন। এফি, চলো, বাড়ি চলো। আমাকে যতটা খারাপ ভেবেছ, আসলে মানুষটা আমি তত খারাপ নই। কটেজ থেকে বেরিয়ে আসার পরে সেই যে হোমস গুম হয়ে গিয়েছিল, বাড়ি ফিরেও সারাদিন একইভাবে রইল। ফেরার পথে গাড়িতেও গুম হয়ে মুখ গুজে বসেছিল। রাতে শুতে যাওয়ার আগে মৌন ভঙ্গ হলো। বলল, ওয়াটসন, যখন আমার মধ্যে শিথিলতা দেখবে, কিংবা যখন দেখবে অহংকারে ডগমগ হয়ে উঠেছি, তখন এই নরবরি নামটা মন্ত্র পড়ার মতো কানের কাছে উচ্চারণ করো।